12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে প্রথম জ্যোতির্লিঙ্গ সেটাই হলো সোমনাথ জ্যোতির্লিঙ্গ। একদম মন ভরে গেছে। খুব ভালো না? খুব ভালো। গির জঙ্গলে জিপসি সাফারি করে সিংহ দেখা। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। চ্যাপ্টার 2 ভিডিওতে দেখব সোমনাথ টেম্পল, গির ফরেস্ট ও তার সাইট সিন। আহমেদাবাদ থেকে ট্রেনে করে আমরা পৌঁছে গেলাম ভারওয়াল স্টেশনে। ভারওয়াল স্টেশন থেকে সোমনাথ মন্দিরের দূরত্ব প্রায় 7 কিলোমিটার। তো আমরা সোমনাথ মন্দিরের আশেপাশেই হোটেল নেবো, আর আজকের লোকাল যে সাইট সিন সোমনাথ মন্দিরের সেগুলো আমরা আজকে কভার করে নেবো। আমাদের কাছে সময়টা খুবই কম ছিল, তাই আমরা অন্য কিছু গাড়ির ব্যবস্থার অপেক্ষা না করে আমরা নিয়ে নিলাম অটো। তো অটো করে আমরা সোমনাথ মন্দিরের আশেপাশে যে সাইট সিন সেগুলো ঘুরবো। এইখান থেকে আমরা ফার্স্ট যেখানে যাব সেটা হচ্ছে গঙ্গেশ্বর মন্দির, প্রায় 80 থেকে 90 কিলোমিটার। রাস্তায় প্রচন্ড বৃষ্টির কারণে আমাদের আসতে একটু লেট হয়ে গেল, বাট আমরা এসে পৌঁছালাম সেই বিখ্যাত একটি জায়গা যার নাম হলো গঙ্গেশ্বর মহাদেব টেম্পল। গঙ্গেশ্বর টেম্পল খুবই ফেমাস একটা জায়গা। সোমনাথ টেম্পলের কাছেই এটা, কাছে বলবো না, প্রায় নয় করে 90 কিলোমিটার গঙ্গেশ্বর টেম্পল। এই জায়গাটা একটা ফেমাস শিবলিঙ্গ আছে, এটা 5খানা শিবলিঙ্গ আছে। এই সমুদ্রের ঢেউয়ের জলটার ভিতরে ঢোকে, সেটাই দেখতে যাওয়া। সোশ্যাল মিডিয়াতে দেখা এই শিবলিঙ্গগুলো এতবার দেখেছি, আর সেটাই আজকের সামনাসামনি দেখে এতটা আনন্দ হচ্ছিল আর এতটা মনে ভালো লাগছিল যেটা বলে বোঝানো যাবে না। আরব সাগরের ধারে এই মন্দিরটি অবস্থিত। আরব সাগরের জল কন্টিনিউ এসে শিবলিঙ্গ এসে টাচ করছে, শিবলিঙ্গের ওপর দিয়ে চলে যাচ্ছে। এইটা দেখা যে কত বড় সৌভাগ্যর সেটা এইখানে এসেই বুঝতে পারলাম। এইখানকার টুরিস্ট গাইডের থেকে শুনলাম পাণ্ডব ভাইয়েরা তাদের বনবাসের সময় এই স্থানে এই শিবের পুজো করতেন ও 5টি শিবলিঙ্গ স্থাপন করেছিলেন। আরো শুনলাম এই মন্দিরটি প্রায় 5000 বছর পুরনো। গঙ্গেশ্বর মহাদেব মন্দিরটি খুব ভালোভাবে ঘুরলাম ও দর্শন করলাম, আর এই সুন্দর স্মৃতিটা ধরে রাখার জন্য আমরা কিছু ছবিও তুলে নিলাম। গঙ্গেশ্বর মহাদেব মন্দির দেখে আমরা নেক্সট যে টুরিস্ট প্লেসে যাব সেটার নাম হচ্ছে ডিউ ফোর্ট। আমরা এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেই জায়গাটার নামই হচ্ছে ডিউ। এটা একসময় পর্তুগিজরা রাজত্ব করেছিল প্রায় 450 বছর। আমরা ডান দিকে দেখতে পাচ্ছি আরব মহাসাগর, আর এই ডিউ শহরে যেহেতু পর্তুগিজদের রাজ ছিল তাই অনেক চার্চ ও ফোর্ট আমরা দেখতে পাবো। কত টাকা টিকিট? 100 টাকা অ্যাডাল্ট, আর বাচ্চাদের জন্য 50 টাকা করে। আচ্ছা, এইটা দেখার জন্য এটা দেখার জন্য। ওটা কি? জানি না, ওটা দেখছি। ফোর্টটা? ও আমি তো ভাবছি এইটাই জেল। জানি না, ওটা তো জেল। তা দেখো ওই যে সোজা যেটা দেখা যাচ্ছে ওটা তো জেল, ছোটটা। বাট ওইটা কি আছে ওটা আমি জানি না, ওটা দেখি। ওটা মনে হচ্ছে ডিউ ফোর্ট, আমার যত মনে হচ্ছে ওইটাই ডিউ ফোর্ট। ডিউ ফোর্ট যাওয়ার সময় আমরা বাঁ দিকে দেখতে পাই এই যুদ্ধ জাহাজটি, যার নাম হচ্ছে আইএনএস খুকরি। 1971 সালের 9 ডিসেম্বর যুদ্ধের সময় ডিউয়ের কাছে পাকিস্তানি সাবমেরিন পিএনএস হাঙ্গার এই আইএনএস খুকরিকে টার্গেট করে ডুবিয়ে দেয়। 18 জন অফিসার ও 176 জন নাবিক এই যুদ্ধে শহীদ হন। ডিউয়ের কাছে এইরকমই আরেকটি দেখতে যুদ্ধ জাহাজ তৈরি করে রাখা হয় 1999 সালের 15 ডিসেম্বর। আনুষ্ঠানিকভাবে 2022 সালে এটা টুরিস্টদের জন্য খুলে দেওয়া হয়। এই জাহাজের মধ্যে আমাদের ভিডিও করার অনুমতি ছিল না, অনুমতি ছিল শুধুমাত্র ছবি তোলার। তাই আমরা ছবিগুলো তুলে আমাদের মেমোরি ও এই ভিডিওতে সেভ রাখলাম। গুজরাট ট্যুরে এসে এই ঐতিহাসিক জাহাজটা দেখার সৌভাগ্য হবে সেটা আমরা কেউই বুঝতে পারিনি। আইএনএস খুকরি থেকেই ডিউ ফোর্টটা দেখা যাচ্ছিল। তো আমাদের বেশিক্ষণ সময় লাগলো না অটো করে আসতে এই ডিউ ফোর্টে। চলে এলাম আমরা সব ডিউ ফোর্টের কাছে। ডিউ ফোর্ট যেখানে বলছে কায়ামাত বইয়ের শুটিং যেটা হয়েছিল সেটাই ডিউ ফোর্টেই হয়েছিল।
তো দেখতে তো খুবই ভালো লাগছে, ভিতরটা যাই কি আছে দেখি। জায়গাটা এতটাই সুন্দর যে আমরা কিছু ছবি তুলে নিলাম আর এগিয়ে চললাম ডিউ ফোর্টের দিকে। ডিউ ফোর্টটা অনেকটাই বড়, তাই আমরা এখানে ব্যাটারি যে গাড়িগুলো হয় সেইগুলো ভাড়া করে নিলাম আর ডিউ ফোর্টটা ঘুরতে বেরিয়ে পড়লাম। ব্যাটারি গাড়ি করে আমরা বেরিয়ে পড়লাম ডিও ফোর্টটা এক্সপ্লোর করতে। তো এই সামনেই যে আমরা গেটটা দেখছি, এত বড় ওয়াল, এই যে ইয়েলো কালার, এইরকম ফোর্ট আমি কোনোদিন দেখিনি। আমি অনেক রকমের ফোর্ট দেখেছি, বাট এত সুন্দর পরিষ্কার ফোর্ট এটাই প্রথমবার দেখছি। আর তার থেকে বড় কথা, এই ফোর্টটা চারিদিক দিয়ে সমুদ্র, মানে ওপরে আমরা যখন উঠবো গিয়ে দেখবো মানে চারিদিকে দিয়ে ফোর্টটা ঘেরা আছে সমুদ্র দিয়ে। আমরা একটা গাইড ভাড়া করলাম, তো তার থেকেই এই ফোর্টের পুরো হিস্ট্রিটা শুনলাম। फोर्ट है ना 1535 में बनाया गया था। ये 1546 में इसको आधा पार्ट और रेनोवेशन किया था। ये फोर्ट नुन्हो डी कुन्हो नाम का जो फर्स्ट गवर्नर था, जो पुर्तगाल से आए हुए थे, उसने ये फोर्ट बनाने का स्टार्ट किया था सर। 1961 में हमने जब युद्ध किया तो हमने हवाई जहाज से हमला किया था, हेलीकॉप्टर से युद्ध किया था, अलग अलग जगह पे हमने बमबारी की। एक बम इसके ऊपर भी गिरा तो इसकी छत वगैरह टूट गया था सर। 1961 के बाद ये अपने दीव जिले की जेल यही थी सर, लेकिन 6 साल से बंद किया हुआ है क्योंकि दीव के अंदर क्राइम नहीं है, पब्लिक भी कम है, क्राइम भी बहुत कम है सर। আমরা এখন ফোর্টের একদম টপে দাঁড়িয়ে আছি, যেখান থেকে পুরো ফোর্টটা দেখা যাচ্ছে। আর বাঁদিকে ওই যে নদীর মাঝখানে যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে জেল। তো আমরা দেখতেই পাচ্ছি মানে ফোর্টের চারিদিক দিয়ে জলে ঘেরা, মানে বাঁদিকে বা সোজা যেটা আমরা দেখতে পাচ্ছি এটাই আরব সাগর বা আরাবিয়ান সি। ওয়েদারটা ভালো থাকার জন্য আমরা খুব ভালোভাবে এই ডিউ ফোর্টটা ঘুরতে পাচ্ছি। আমরা এখন চলে এলাম সমুদ্রের ধারে ফোর্টের একটা টপে। তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে লাইট হাউসটা, আমরা ওইখানে এতক্ষণ দাঁড়িয়ে সব শুনছিলাম আমাদের গাইডের থেকে। তো এখন আমরা যেটা এলাম সেই জায়গাটা এত সুন্দর লাগছিল, উপর দিক থেকে এই যে ওয়ালগুলো দেখা যাচ্ছে পুরোটা এটা সমুদ্রের পাড়ে একটা ওয়াল তৈরি করে ঘেরা, মানে একটা অসাধারণ দৃশ্য। মনে হচ্ছিল আমরা কোনো বিদেশি একটা ফোর্টে চলে এসেছি, মানে যেগুলো আমরা এতদিন বইতে দেখেছি বা সিনেমায় দেখেছি। সত্যি অসাধারণ লাগছিল, অসাধারণ আরব সাগর, আর তার সাথে এই অসাধারণ ডিউ ফোর্ট আর লোকেশন আর এই ওয়েদার। মানে আমাদের এই আহমেদাবাদ আর গুজরাট ট্রিপটা জাস্ট মনে হচ্ছিল আমাদের সেরা ট্রিপের মধ্যে একটা। চারিদিকে সমুদ্রই সমুদ্র, মধ্যিখানে পানিও আছে। এই এত বড় ফোর্ট এত সুন্দরভাবে ঘুরলাম, তার কারণ হলো ওয়েদার। এত সুন্দর আমরা ওয়েদার পেয়েছি মেঘলা, সেই জন্য এই ডিউ ফোর্টটা ঘুরতে আমাদের কোনো অসুবিধা হয়নি। এরপর আমরা বেরিয়ে পড়বো ডিউ ফোর্ট থেকে, কারণ আমাদের ব্যাক করতে হবে অনেকটা দূর। বেরোবার সময় রাইট সাইডে এই একটা জায়গা পড়বে যেখানে ছবি তোলার খুব পারফেক্ট জায়গা। এই জায়গাটা আমরা এসে যা বুঝতে পারলাম এটা হয়তো তৈরি করা হয়েছে শুধুমাত্র ছবি তোলার জন্য। আমরা এই জায়গাটা বেশ কিছুক্ষণ টাইম কাটালাম, কারণ অনেকটা সন্ধে হয়ে গেছিল, লাইট কমে গেছিল, তাই জন্য ছবি আমাদের খুব একটা ভালো আসেনি। তো আমরা সময় নষ্ট না করে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম সোমনাথ মন্দিরের দিকে, যেখানে আমাদের হোটেল আছে। কারণ আমাদের এখান থেকে প্রায় 100 কিলোমিটার অটোই করে যেতে হবে। সারাদিন ঘোরার পরে বিকেল বেলা এত সুন্দর একটা জায়গায় এসে আমরা দাঁড়াবো, যে জায়গাটা সত্যি অসাধারণ। চারিদিক দিয়ে সমুদ্র দিয়ে ঘেরা, তার মাঝে একটা কেল্লা, আর এত সুন্দর একটা জায়গা যেখানে ছবি তোলার জন্য মানে সবাই ওয়েট করছে। সেই জায়গাটা দাঁড়িয়ে আমরা বেশ কিছু ছবি তুললাম, কিছু স্মৃতি রেখে আমরা সোমনাথ মন্দিরের দিকে এবারে এগিয়ে চললাম। চলো ওইদিকে গিয়ে সব কিনতে হবে, ফুলমালা পুরো ফাঁকা, পুরো ফাঁকা। ওইদিকে 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 চলে এলাম আমরা সোমনাথ টেম্পল। হ্যাঁ, সকাল সকাল পুজো দিতে সব সেজে বুঝে শাড়ি পরে, ও সেই লেভেলের সব। अच्छे माला दीजिए। अच्छा ये बच्चे बेचते हैं। कितना करके दे रहा है, कितना करके दे रहा है? हर हर शंभो। अरे रुकिए ना। कितना करके? तुम मिलावा नहीं, चलो जाओ। 20 रुपया लेते हैं, सबका समझ कर ले देना भगवान के नाम से। अरे तुम उनको ना क्या दिक्कत ये है? हमारे बच्चे की रोज 10 रुपया 10 रुपया 10 रुपया 10 रुपया।
एक नहीं लेंगे, बहुत सारे लेंगे। हाँ দাও, সব এক करके दे, 10 तो दीजिए, 10 तो 11 तो। বাঙালি সব জায়গায় বার্গেনিং চলে, না হলে চলবে। 20 का माल 10, 20 का माल 10, 20 का माल 10। লকার ফেসিলিটি হচ্ছে এখানে যাদের ছোট পার্স আছে তাদের নিয়ে ঢুকতে দেবে, কেন ভিতরে পয়সা লাগবে, প্রণামী ছবি তোলার জায়গা আছে সেইগুলোর জন্য। আর বাকি বড় ব্যাগ, ক্যামেরার ব্যাগ, ফোন টোন যদি রাখতে হয় তাহলে পয়সা দিয়ে বাইরে 10 নম্বর কাউন্টার আছে সেইখানে রাখতে হবে। তো ওই কাউন্টার থেকে বেরিয়ে এসে জাস্ট এইদিকেই একটা জায়গা আছে বলে 10 নম্বর কাউন্টার, যেখানে ফুল আমরা নিলাম। তা দিয়ে সোজা আসার পরেই দেখতে পেলাম ডিজিটাল লকার, এটা 10 নম্বর লকার বলছে। তো আমাদের কিসের ব্যাগ, যাতে ক্যামেরা গোপ্রো সব আছে, এখানেই দিয়ে আমরা শেষ করতে হবে এখানকার ভিডিও। তারপরে দেখা যাক যে বেরিয়ে কি দেওয়া যায়, এখানে দেওয়া যাবে। कितना लेता है? कितना मोबाइल है? मोबाइल 2-3 है। तोरा আছে? তোর আছে মোবাইল? 3 মোবাইল। 3 मोबाइल सब मिला के 60 रुपये लगेगा। আচ্ছা, ক্যামেরা, ব্যাগ, মোবাইল আমরা লকার রুমে রেখে এই রাস্তা দিয়ে সোজা আমরা দেখতে পাচ্ছি মন্দিরটি, ওটাই সোমনাথ মন্দির। আর এই রাস্তা দিয়ে গেলেই আমরা সোমনাথ মন্দিরে প্রবেশ করতে পারবো। আমরা সকালে যখন পৌঁছাই তখন আরতি হচ্ছিল, আর সেই টাইমে ভগবানের দর্শন, মানে সকালটা আরতির সঙ্গে ভগবানের দর্শন আমরা কেউ বুঝতে পারিনি। আর আমাদের সাথে সাথে টাইমের সাথে এমন ভাবে মিল হয়ে গেল যে আমরা একবার না, দুবার না, তিনবার আমরা দর্শন করতে পারি। আমাদের একবার দেখে আমাদের মন ভরছিল না, ভগবানকে যেন আরো 2বার দেখি, 3বার দেখি। মানে সোমনাথ শিবলিঙ্গ যে এতটাই সুন্দর যে একবার দেখে আমাদের মন ভরছিল না। সোমনাথ মন্দিরকে স্মৃতিতে ধরে রাখার জন্য এই ছবিগুলি যথেষ্ট। সোমনাথ মন্দির আমাদের খুব ভালোভাবে দর্শন হয়েছে। এরপরে আমরা যাব গির ফরেস্ট, আর গির ফরেস্ট যাওয়ার পথে আর বাকি যে সাইট সিনগুলো পড়বে সেইগুলো আমরা দেখে নেবো। অর্পিতার রিকোয়েস্টে, অর্পিতা আমাদের খুব রিকোয়েস্ট করেছে, তার জন্য বলেছে খাওয়াবেও। আমরা আজকের গির ফরেস্ট যাচ্ছি, আমরা প্ল্যানিং করে নিয়েছি গির ফরেস্ট যাবো। এটা শুধুমাত্র অর্পিতার জন্য। অর্পিতা বলেছে যে আমাদের এটার জন্য আলাদাভাবে ট্রিট দেবে। কি হলো, ঠিক আছে। ওয়েদারটা এমনই পেয়েছি, মানে কিছু বলার কিছু নেই, শুধু বৃষ্টি আর বৃষ্টি। কিন্তু যেখানেই ঘুরতে যাচ্ছি সেখানেই বৃষ্টি আর থেমে যাচ্ছে, মানে এটা একটা লাক ফেভার করে যাচ্ছে। এই যে আমরা ভাই বেরোচ্ছিলাম ভাবে পুরো কভার করে, অটো কভার করে বেরোচ্ছি। একটু আগে এত জোরে বৃষ্টি এসছে যে মানে বাইরে বেরোনো যাচ্ছিল না, তাই একটু লেট হয়ে গেছে। হ্যাঁ আসো আসো চলো, ঠিক আছে। ফার্স্ট গাড়ি বেরিয়ে গেল, সেকেন্ড গাড়ি আমাদের পুরো কভার। দিব্যেন্দুকে আর অর্পিতাকে পিছনে দেওয়া হয়েছে, ও এরা হচ্ছে আমাদের ডিজে, পিছনে গান চালাচ্ছে। আমরা ফার্স্ট যে সাইট সিন দর্শন করি তার নাম হচ্ছে ত্রিবেণী সঙ্গম। এই যে যেটা দেখতে পাচ্ছি এইটাই ত্রিবেণী সঙ্গম। আমরা সামনে আরব মহাসাগর, আর এই যে নদীটা দেখতে পাচ্ছি এটার নাম হচ্ছে হিরণ নদী। তো এই জায়গাটাকে বলা হয় ত্রিবেণী। তো সকাল সকাল এই জায়গাটা নাকি স্নান করলে খুব ভালো মনে করা হয়। তো আমাদের সেটা সুযোগ হয়ে ওঠেনি, তাই আমরা মাথায় জল দিয়ে আমরা পরের যে সাইট সিন আছে সেটা দেখতে আমরা বেরিয়ে যাব। দাও না, দিলে দাও না, আমি কি জলে এই ত্রিবেণী সঙ্গমেই রয়েছে এক আশ্চর্য শিবলিঙ্গ। এই নদীর মধ্যেই আছে এই শিবলিঙ্গটি, সারাক্ষণ জলে ডুবে আছে। নদীতে নেমে আমরা সবাই জল অর্পণ করলাম। নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আমরা ত্রিবেণী সঙ্গম দেখে নিলাম, দেখে নিয়ে এবার বেরিয়ে যাচ্ছি গীতা ভবন। দেখি এবার গীতা ভবনে আমরা কি দেখতে পাই। চলো চলো লেটস গো। ওই যে চলে এসেছি বাবা, ত্রিবেণী সঙ্গম থেকে বেরিয়েই গীতা ভবন চলে এলাম আমরা। 1 মিনিট। আন্ডার দাও।
এখানে পদ চিহ্ন আছে। পর পর মন্দির আছে, একটা মন্দির থেকে বেরিয়ে দরজা দিয়ে বেরোলেই আরেকটা মন্দির পরপর আছে। তো পরপর মন্দিরগুলো দেখছি, ফার্স্ট, তারপর সেকেন্ড গোয়ার ভিতরে এটা 3 নম্বর মন্দির। প্রায় 8খানা মন্দির আছে। সবকটা মন্দিরই খুবই সুন্দর, ঠাকুরগুলো তো অসাধারণ। ত্রিবেণী সঙ্গম গেছিলাম, এই নদীটাই ত্রিবেণী সঙ্গমে গিয়ে পৌঁছালো। তো আমরা মানে জায়গাটা খুবই সুন্দর লাগছে আর ওয়েদারটাও খুব ভালো। তো আমরা এখন যাচ্ছি সামনে, আরও 2টো মন্দির আছে, সেই 2টো মন্দির দেখতে। বাকি 3টে মন্দির আমাদের দেখা হয়ে গেছে, তাই তো? 3টে মন্দির দেখলাম, মন্দির দেখা গেছে আর 2টো বাকি। আরও ছোটো ছোটো অনেক মন্দির আছে, বাট একদম লাইন দিয়ে বেশ ঠাকুর দর্শন করতে পেরেছি, দেখেও ভালো লাগে। এরা যে ঠাকুর দর্শনও করে, এটা একদম এন্ডে, অনেক পুরনো মন্দির, দেখেই বোঝা যাচ্ছে। বিশাল মানে আমাদের সোমনাথের কাছাকাছি। বাবা, বাবার মূর্তি দেখো না, বিশাল মূর্তি। কিরকম? হর হর মহাদেব, বাবার মূর্তি এত বড়। দেখো দেখো। নেক্সট আমরা চলে এলাম সূর্য মন্দির, যেটাকে বলছে। দেখি কি আছে ভিতরে সূর্য মন্দিরে। তো এটা পুরোপুরি হচ্ছে সোমনাথের যে মন্দির, সোমনাথ মন্দির, তার আশেপাশে সাইড সিন। এইগুলো করে আমরা এখন যাব গির জঙ্গল। ওইদিকে আছে সূর্যকুণ্ড, ওটা পরে আসছি। এটা সূর্য মন্দির, চলো। पाँच 5000 साल पुराना मंदिर है। पूरा इंडिया घूमोगे तो भी कई जगह में सूर्य भगवान और शनि देव कभी साथ में दर्शन नहीं देंगे। আমরা বেরিয়ে যাচ্ছিলাম, কিন্তু এখানে বললো পাণ্ডব গুফা আছে। তো পাণ্ডব গুফা কীরকম সেটা গিয়ে দেখতে পাবো। এদিকে আসো, এদিকে পাণ্ডব গুফা আছে। এই ঠাকুমা দাদু কোথায়? দর্শন মানে পাহাড়ের উপরে পুরোটাই পাণ্ডবদের সব স্মৃতি আছে। এখানে 5 পাণ্ডব দেখা যাচ্ছে, গণেশ আছে। এটা পাণ্ডব গুফা বলছে। এর ভিতর দিয়ে ঢুকতে হবে, বাবা সরু জায়গার মধ্যে। अंदर घुस सकते ना। জয় শ্রীরাম। গুজরাট সোমনাথ মন্দিরের পাশেও আছে কিন্তু রাম মন্দির। এই হচ্ছে রাম মন্দিরের এন্ট্রান্স। এটা হচ্ছে গুজরাট সোমনাথ মন্দিরের পাশে রাম মন্দির। তো এখন পুজো হচ্ছে, দেখা যাক ভিতরে কি দর্শন করতে পারি। আরও টাইমে এসেছি আমরা, খুব সুন্দর আরতি হচ্ছে। কেমন প্রসাদ? ভালো। রাম মন্দিরের প্রসাদ, হ্যাঁ? তো হেভি ব্যাপার, মানে ঠাকুর দেখছিস, প্রসাদ খাচ্ছিস। ঠাকুরের আশীর্বাদে সব ঠাকুরের আশীর্বাদ তো পুরো মন ভরে যাওয়ার মতো দিবে। খুব ভালো, একদম মন ভরে গেছে। খুব ভালো না? খুব ভালো। হ্যাঁ, মানে রাম মন্দির সেই লেভেলের। রাম একদম রাজা হয়ে গেছে। রাম মন্দির থেকে বেরিয়ে আমরা চলে এলাম বানগঙ্গা। বানগঙ্গা একটি ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থান। ভাটার সময় আরব সাগর থেকে 3টি শিবলিঙ্গ দেখা যায়, আর জোয়ারের সময় জলে এটা ডুবে থাকে। এটা হচ্ছে বানগঙ্গা। আমরা চলে এলাম বানগঙ্গার কাছে।
এখানে শিবলিঙ্গটা পুরো সমুদ্রের মাঝখানে, মানে সমুদ্রের জল ওইখানে আসছে, তো খুব ভালোভাবে জল আসছে, তো ওই জায়গাটা আমরা যাবো, যতখানি যেতে পারি যাবো। তো সামনে যে শিবলিঙ্গটা দেখা যাচ্ছে এটা সমুদ্রের প্রায় অনেকটাই দূরে, তো জলটা আসছে, কন্টিনিউ জল আসছে, একটা অসাধারণ দৃশ্য। মানে এই দৃশ্য সত্যি মুখে বলে বোঝানো যাবে না। বাহ, থ্যাংক ইউ। হর হর মহাদেব। ঠিক আছে। हर हर शंभो, हर हर महादेव, हर हर शंभो। মন শান্তি, মন শান্তি। বানগঙ্গা দেখে আমরা চলে এলাম ভালকা তীর্থ বলে একটা জায়গা। এই জায়গাটার একটা মস্ত বড় হিস্ট্রি আছে। এই স্থানে ভগবান শ্রীকৃষ্ণ একটি অশ্বত্থ গাছের তলায় বিশ্রাম করছিলেন। সেই সময় এখান থেকে কিছুটা দূরে জরা নামে একটি ব্যাধ হরিণের চোখ ভেবে একটি তীর নিক্ষেপ করে। সেটি এসে ভুলবশত ভগবান শ্রীকৃষ্ণের পায়ে লাগে। তীরটি বিষাক্ত হওয়ার কারণে এই স্থানেই মৃত্যু হয় ভগবান শ্রীকৃষ্ণের। তারপরেই শেষ হয় দাপর যুগ আর শুরু হয় কলিযুগ। মন্দিরটির ভিতরে আছে একটি অশ্বত্থ গাছ, আর তার কাছেই রাখা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি, আর পায়ের কাছে আছেন শিকারী জরা। ভগবান শ্রীকৃষ্ণের আরো একটি অসাধারণ মূর্তি আমরা দর্শন করলাম। এই বড় শিবলিঙ্গটি ভালকা তীর থেকে বেরোলেই বাঁ দিকে পড়ে। এই মন্দিরের ভিতরেই রয়েছে একটি গোপাল ঠাকুরের মূর্তি, যেটা দোলনায় দুলছে। দুই মেয়ে দড়ি ধরে একটু দোলনায় দোল খাইয়ে নিল, আর আমরা ভিতরে প্রবেশ করলাম মন্দিরের ভিতরে। মন্দিরের ভিতরে কৃষ্ণ ঠাকুর ও গোপাল আরো অনেক দেবদেবী সবকিছু চিত্র আর মূর্তি করা রয়েছে। এরপর আমরা চলে গেলাম গির ফরেস্ট, আর এই যে সামনে যেটা দেখতে পাচ্ছি এটা গির ফরেস্টের এন্ট্রি গেট। আমরা এখন গির ফরেস্টের মধ্যেই জাস্ট একটু আগে আছি, ঢুকবো। তো আমাদের মধ্যে একটা সাসপেন্স হয়ে গেছে যে কিভাবে সিংহ দেখবো, কখন সিংহটা পাবো। কিন্তু আমাদের অটোর মধ্যে একটা সিংহ আছে, তখন দিয়ে হুঙ্গার করছে। কেমন আমরা গির ফরেস্টের কিছুটা ঢোকার পর থেকেই আমরা দেখতে পাই অনেক রিসর্ট, আর রিসর্টের সামনে এরকম সিংহর একটা করে সিম্বল দেওয়া আছে। তার মানেই বোঝা যাচ্ছে যে আমরা সিংহর রাজ্যে চলে এসেছি। আর জঙ্গলটা এতটাই ঘন, মানে বলে বোঝানো যাবে না। প্রায় অনেকটা রাস্তা আমরা অটো করে এলাম, সেখানে পুরোটাই জঙ্গলই জঙ্গল। চলে এলাম আমরা গির ফরেস্টের এন্ট্রি গেটের কাছে। এখানে ফটো তুলবো। এই আমাদের টিকিট, তো এখানে 190 টাকা করে টিকিট নিয়েছে, আর গাড়ির সিট নাম্বার আর গাড়ি নাম্বারও দিয়ে দিয়েছে। তো এটা হচ্ছে বাসের টিকিট। জিপসির জন্য 3900 টাকা লাগে। সেটা এইটা যে বাসের স্পট, এটা এখান দিয়ে বাস ছাড়ে রুট 1। তো ওইটা 12 কিলোমিটার আগে একটা জায়গা আছে, স্পট আছে। তো যারা এখানে নিয়ে আসবে তারাই জানে যে কোনটা জিপসির জায়গা আর কোনটা বাসের জায়গা। এখান থেকে বাস ছাড়ে। এই হলো বাস, যেটা করে আমরা ঘুরবো, আর সেটা আমাদের আগে থেকেই অপেক্ষা করছিল। জঙ্গলে ঢোকার পরেই পুরো অ্যাটমসফিয়ারটাই চেঞ্জ হয়ে গেল, আর কিছুটা দূরেই দেখতে পেলাম দুটো সিংহ ঘুমাচ্ছে।
আবার চলে যাচ্ছে ফোন দিতে এসছে তোমরা বুঝছো না আয়ো দেখেছিস খাচ্ছে মন খুশি হয়ে গেল এত কাজ দিয়ে সিংহ দেখা। মনে হচ্ছিল সিংহ যেন আমাদের দেখতে এসছে। গির জঙ্গল ঘুরে কি কি দেখলে? শিয়াল, হরিণ, লেপার্ড দেখেছি, সিংহ দেখেছি, আর খুব হ্যাঁ নীলগাইও দেখেছিস বল? আরে নীলগাই দেখেছিস? নীলগাই হ্যাঁ নীল গাই ছিল, সিংহ ছিল, লেপার্ড ছিল, শিয়াল ছিল। আমার মনের ইচ্ছা পূর্ণ হয়ে গেছে, তার জন্য থ্যাংক ইউ আমার বরকে। সিংহ যে সিংহটা যেভাবে এলো সামনে দিয়ে একদম সামনে দিয়ে গেল, খুব ভালো লেগেছে সিংহটা দেখে, মন শান্তি, সব শান্তি। আর ওই যে পিছনের সিংহটার ছবিটা তোলা হয়নি, কিন্তু দারুণ মানে এ ছিল, জায়গাটা একটু আমাদের গাড়ি ছেড়ে দিয়েছিল। আপনার কেমন লাগলো? আমার তো এক্সপিরিয়েন্স হেভি লাগলো, মানে ছবি তুলে ভিডিও করে সিংহ এত সামনে দেখে মন ভরে গেছে। হেঁটে গেল তারপরে আরেকটা যেটা দেখা যাচ্ছিল, যেটা ওই শিয়ালটা যখন হরিণগুলোকে ধরতে যাচ্ছিল, ঠিক আছে, ওই জায়গাটা ভিউটা মারাত্মক ছিল, মানে ও দেখছে অসাধারণ এক্সপিরিয়েন্স। গির জঙ্গল বেস্ট। সেম জায়গাতেই ঘুরবে, বাট জিপসির ঘোরার জায়গাটা একটু আলাদা। ওরা একটু অন্য জায়গায় যাচ্ছে, আর যে জায়গাটা বলছে সেই জায়গাটা দাঁড়াচ্ছে। এখানে বাসে এতজন মিলে আছে, তো অতটা কথা কেউ শুনছে না। গির ফরেস্ট অসাধারণ ঘুরলাম, সাথে সিংহ দর্শন, সত্যি অসাধারণ একটা আমাদের এক্সপিরিয়েন্স হলো। তারপরে আমরা চলে এলাম হোটেল সোমনাথ মন্দিরের কাছে, যা আস্তে আস্তে আমাদের অনেকটা রাত হয়ে গেছিল। আর রাত্রের বেলা সোমনাথ মন্দির অসাধারণ লাগছিল। আমরা বেশ কিছুক্ষণ সময় কাটাই এই সোমনাথ মন্দিরের আশেপাশে। আমাদের ট্রেন রাতের বেলায়, তো আমরা এইখানে কিছুটা টাইম স্পেন্ড করে আমরা সেম ভারবাল স্টেশন থেকে আবার ট্রেন ধরবো দ্বারকা যাওয়ার জন্য। সোমনাথ মন্দির ও তার আশেপাশে সাইট সিন আমরা খুব ভালোভাবে ঘুরলাম। পরের ভিডিওতে আমরা দেখবো দ্বারকা দেশ আর তার আশেপাশে কি ঘোরার জায়গা আছে।